নমস্কার, জি 24 ঘন্টার স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনি বিশেষ অনুষ্ঠান নিয়ে। বিশেষ অনুষ্ঠান কারণ আমাদের রাজ্যের গোটা দেশের পরিস্থিতিও বিশেষ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল হয়ে পড়েছি আমরা। রোজই বাড়ছে সংক্রমণের সংখ্যা, বাড়ছে মৃত্যু। তবে এরই মধ্যে এবার সামনে এলো একটা রিপোর্ট, যে রিপোর্ট ICMR দিয়েছে। করোনার সেকেন্ড ওয়েভ চলছে, বিশেষজ্ঞরা বলছেন এটা সেকেন্ড ওয়েভ, কিন্তু সংক্রমণের ভয়াবহতা গতবারের চেয়ে কম বলা হচ্ছে ICMR এর রিপোর্টে। শ্বাসকষ্টের উপসর্গ এবার বেশি দেখা যাচ্ছে। আমরা এই পরিস্থিতি নিয়ে ICMR এর রিপোর্ট এবং সাম্প্রতিক যা ডেটা উঠে আসছে, এই সমস্তটা নিয়ে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, কেন এই পরিস্থিতি এতটা ভয়াবহ উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে এই ভয়াবহতাকে ম্যানেজ করার মতো কত সিস্টেম তৈরি, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আর অবশ্যই চিকিৎসকরাই আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। রয়েছেন ডক্টর কুনাল সরকার, আপনাকে স্বাগত স্যার। রয়েছেন ডক্টর অরিন্দম রায়চৌধুরী, রয়েছেন ডক্টর চন্দ্রমৌলি ভট্টাচার্য এবং ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, এবং আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়েছি ডক্টর দেবরাজ যশকে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ডক্টর সরকারের কাছে যাব। ডক্টর সরকার, ICMR এর যে রিপোর্ট দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান, সেখানে বলা হচ্ছে যে সংক্রমণের যে দিকটা, ভয়াবহতার দিক, এটা উল্লেখ করা হয়েছে। শ্বাসকষ্টের দিকটা উল্লেখ করা হয়েছে, যেটা এখন বেশি হচ্ছে পেশেন্টদের মধ্যে। তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে কম বয়সীরা আক্রান্ত হচ্ছেন, এটা একটা ভুল বিষয়, এটার কোনো জায়গা নেই। এই রিপোর্টে এগুলো উল্লেখ করা হয়েছে। একটু বলবেন যে ঠিক আপনাদের সামনে কি ছবি উঠে আসছে, এই রিপোর্টটাকে আপনারা কতটা গুরুত্ব সহকারে বাস্তবের সঙ্গে মিল হিসেবে খুঁজে পাচ্ছেন? ডক্টর বলরাম ভার্গবকে আমি অভিনন্দন জানাবো, কারণ তিনি এমন একটা জায়গাতে নিশ্চয়ই সার্ভেটা করেছেন, এখানে পপুলেশন কোহর্ট এটসেট্রা নিয়ে খুব একটা কিছু ইনফরমেশন অন্তত আমি দেখতে পাইনি, যেটা অন্তত কি দিল্লি, কি মুম্বাই, কি কলকাতার এখন অবধি ক্লিনিক্যাল সরজমিনের অভিজ্ঞতার সঙ্গে একদমই মিলছে না। কারণ প্রথমত আমরা দেখছি, প্রথম পয়েন্টটা হলো যে আমরা প্রথম ওয়েভটা শেষ করেছিলাম অ্যাবাউট 1.6 বা 1.57% মর্টালিটি নিয়ে। সেকেন্ড ওয়েভের কম্পিউটেড মর্টালিটিকে এখন অবধি 1.32% বলা হচ্ছে, কিন্তু সেকেন্ড ওয়েভ যদি প্রথম ওয়েভে 3.5-4 গুণ হয়, তাহলে যে সংখ্যক মানুষ আজকে একটা স্বাস্থ্য ব্যবস্থা বা একটা চিকিৎসা ব্যবস্থা, একটা হাসপাতালকে গুঁড়িয়ে দিতে পার্সেন্টেজ লাগে না, সেখানে যে সংখ্যক পেশেন্টরা আসেন চিকিৎসার প্রত্যাশায়, ডাক্তারদের যে সংখ্যায় চূড়ান্ত অসুস্থ মানুষকে চিকিৎসা করতে হয়, উই হ্যাভ টু ডিল উইথ দ্য নাম্বার অফ পেশেন্টস অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল পেশেন্ট। সেখানে যে অ্যামাউন্ট অফ মর্টালিটি হবে, যে দৃশ্যটা আমরা উত্তর ভারতে, সুরাতে, এলাহাবাদে, বেনারসে প্রত্যেকটা জায়গায় দেখছি, এমনকি কলকাতাতেও দেখতে আমরা শুরু করেছি,
তার সঙ্গে দুর্ভাগ্যবশত ডক্টর বলরাম ভার্গবের এই রিপোর্ট আমার মনে হয় একটু খানিকটা হলেও বর্তমানে বাস্তব বিচ্যুত। And whenever a second wave is 4 times bigger than the first wave, সেখানে পার্সেন্টেজ মর্টালিটি পর্দার আড়ালে লুকিয়ে থাকার আমার মনে হয় অন্তত স্বাস্থ্য ব্যবস্থার বৈজ্ঞানিকরা কী করবেন, রিসার্চ স্কলাররা কী করবেন আমি জানি না, কিন্তু যে ডাক্তাররা আজকে জমিতে দাঁড়িয়ে লড়াই করছেন তারা সেই পার্সেন্টেজের আচ্ছাদনের পিছনে লুকিয়ে থাকতে পারবেন না। যথেষ্ট পরিমাণে অল্প বয়সী মানুষরা এফেক্টেড হচ্ছেন। বর্তমানে আমাদের 12 জন পেশেন্ট একময়ে আছে, তার 50% হচ্ছে 40 বছরের বয়সের কম। বেশ কিছু বাচ্চারা অ্যাডমিটেড হয়েছেন এবং ওনার ক্ল্যারিফাই করা উচিত ছিল যে হাউ কাম হিজ ডেটা ইজ সো ডিফারেন্ট ফ্রম দ্য এক্সপিরিয়েন্স ইন মুম্বাই, ফ্রম দ্য এক্সপিরিয়েন্স ইন দিল্লি, ইন ইন্ডিয়ান মেট্রোপলিটন সিটিজ। সুতরাং ক্ষমা করবেন, ICMR এর এই অবজারভেশনের সঙ্গে বা তার স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনের সঙ্গে সহমত হওয়া গেল না। ডক্টর ভৌমিকের কাছে আমি যাব। যেহেতু ডক্টর সরকার যেটা বলছেন যে কম বয়সীরাও আক্রান্ত হচ্ছেন, শিশুরা আক্রান্ত হচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম ডক্টর মনমোহন সিং তিনি 2টো ডোজই কমপ্লিট করেছেন ভ্যাকসিনে, তারপরেও তিনি পজিটিভ হয়েছেন। কম বয়সীরা আক্রান্ত হওয়ার পেছনে কোথাও কি 45 বছরের যে একটা এজ র্যাকেট বেঁধে দেওয়া হয়েছে ভ্যাকসিনেশনের জন্য, এটাই কি কম বয়সীরা ভ্যাকসিন পাচ্ছেন না বলে বেশি করে আক্রান্ত হয়ে পড়ছেন, সংক্রমিত হয়ে পড়ছেন এটা? অপরদিকে 2টো ডোজ কমপ্লিট করার পরেও এই বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাও অনেকে আক্রান্ত হচ্ছেন, কারণটা ঠিক কি মনে হয়? দেখুন, আপনি যেটা বললেন যে একটা বয়স বেঁধে দেওয়া হয়েছিল, সেটা করার দরকার ছিল আমাদের মতন দেশে। আমাদের 130 কোটির দেশে আমার যেটা জানি যে 2টো মাত্র ভ্যাকসিন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন, জানুয়ারি মাসে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তাকে অ্যাপ্রুভাল দেয়, সেটাও এমার্জেন্সি অথরাইজেশনে। প্রথম দিকে যারা প্রথম সারির ছিলেন ডক্টরসরা বা যারা প্রথম দিকের নার্সরা বা যারা পেশেন্টদের টেক কেয়ার করছেন, স্বাস্থ্যকর্মীরা যারা ছিলেন এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স, তাদের দিতে হয়েছে। সেটা সব রকম সব মানে প্রত্যেকটি দেশই কিন্তু সেটা করেছে, একমাত্র ভারতবর্ষ সেটা করেছে তা না। মার্চ মাসে আমরা কি দেখলাম যে তারপরে আমরা খুলে দিলাম এটা সাধারণ মানুষের জন্য। অবশ্য সেটা আমরা বয়স বেড়ে দিলাম 45-এর ওপরে। একটা নিশ্চয়ই আমাদের দরকার ছিল যে আমরা আরও বেশি সংখ্যক ভ্যাকসিন যেগুলো বাইরের দেশে ছিল, যেমন ফাইজারের ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন, সেইগুলোকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া। সেটা আমরা জানি যে নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল যে রুল করেছেন তাতে ফেজ 3 ট্রায়ালটাকে সরিয়ে নতুনভাবে তারা ওই ভ্যাকসিনগুলোকে আনতে বলেছেন এবং খুব দ্রুতভাবে সেই ভ্যাকসিনগুলো এই আমাদের মধ্যে মানে আমাদের ভারতবাসীদের মধ্যে প্রয়োগ হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, ছোট বাচ্চাদের কোনো দেশেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। কেন? এখন অবধি বাচ্চাদের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য আমাদের হাতে নেই। তাড়াহুড়ো করে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া যায় না। তাই এটা বলা যে যে ভ্যাকসিনটা বাচ্চাদের মধ্যে দেওয়া হয়নি বলে বাচ্চাদের আক্রান্ত বেশি হচ্ছে, এই ইনফারেন্সটা কিন্তু ঠিক হবে না। আমি একটু অরিন্দম রায়চৌধুরী ডক্টর তার কাছে আসবো। ডক্টর রায়চৌধুরী, একটা দীর্ঘ 7-8 মাস আমরা একেবারে গৃহবন্দী অবস্থায় থেকেছি, নিজেরাও অনেকটা সতর্ক হয়েছি, আবার বহু অংশ যে অসতর্ক সেটা রাস্তায় বেরোলেও আমরা বুঝতে পারছি। তাহলে সরকারের তো নিশ্চয়ই একটা ব্যাকআপ প্ল্যান থাকার কথা। যখন এতগুলো গ্যাপ রয়েছে, বিশেষজ্ঞরাও বলছেন একটা অতিমারি বা এই মহামারী পরিস্থিতি কয়েকটা বছর লাগে এটা থেকে বেরোতে। কোথায় কি আপনার মনে হচ্ছে যে এই এত ভয়াবহ পরিস্থিতি এটা কেন হলো? আচমকা হলো নাকি কোথাও ধীরে ধীরে কিছু চাপা থাকছিল, সেটা আচমকা বেড়ে গেল? চাপা থাকছিল বলে মনে হয় না, ব্যাপারটা সেরকম নয়। আমার যেটা পার্সোনালি মনে হয়, যখন কোভিডের কেস কমতে শুরু করলো এবং একদমই তলানিতে ঠেকলো জানুয়ারি অ্যান্ড পার্টিকুলারলি ফেব্রুয়ারিতে, লক্ষ্য করলে দেখা যাবে তার আগে থেকেই হয়তো পাবলিক প্লেসেস খুলে গেছিলো, কিন্তু অ্যাটলিস্ট আমি পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলবো তখন থেকে শুরু হলো পলিটিক্যাল র্যালিজ। এই যে একটা ব্যাপার, আমি শুধু পলিটিক্যাল র্যালিজকেই দোষ দিচ্ছি তা নয়, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই সাথে বেরিয়ে পড়লো, এটার এফেক্টটা বুমেরাং হয়ে এখন আমাদের কাছে এলো।
আমাদের এই শিক্ষাটা আগের বার ছিল যে গত বছর ফেব্রুয়ারি মাসে যখন আমরা খুব আনন্দের সাথে হয়তো তাচ্ছিল্য করে বলছিলাম ইটালি আমেরিকা কি অবস্থা, আমাদের তখনও কোনো কেস আসেইনি, সেই প্রথম ইংল্যান্ড থেকে এলো, তারপরে আমরা দেখলাম হুড়ুর করে বাড়তে শুরু করলো। তখন একটা বিতর্ক হয়েছিল যে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট ইন্ডিয়াতে ল্যান্ড করা আগে বন্ধ করে দেওয়া হয়, যেটা হয়েছিল না। এবছর কিন্তু যখন ইউকে স্ট্রেন, সাউথ আফ্রিকান স্ট্রেন, ব্রাজিলিয়ান স্ট্রেন উঠে আসছে, সেই সেম ভুল আমরা করলাম। উই অ্যালাউড দিস টু এন্টার আওয়ার কান্ট্রি। আমার একটাই বক্তব্য, এখন যা অবস্থা, আমার ধারণা সবাই ডাক্তাররা প্রত্যেকে স্বীকার করবে যে ইট ইজ হরেন্ডাস। গত বছর পিকে যখন গেছিল অক্টোবর নভেম্বর, এবছর সেকেন্ড ওয়েভের এটা ফার্স্ট মান্থ, অলরেডি নাম্বার, পিওর নাম্বারের দিকে তাকালে এটা ডাবলেরও বেশি। প্রাইভেট হসপিটালে মানুষ ট্রলিতে শুয়ে আছে। সো কোথায় ভুল? প্রত্যেকটা জায়গাতে ভুল। আমরা শিক্ষা নিয়ে নিই, পাবলিকেরও ইকুয়াল দোষ। এদিকে কুম্ভ মেলা চলছে, ওদিকে এই মেলা চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির অন্তত ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল সবাই মিলে বসে যে এই ইলেকশনে আমরা র্যালি করব না। র্যালি বদলে অনেকভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, একটা স্ট্রং মেসেজ সেটা দিত পাবলিককে। আপাতত আমার মনে হয় এখনও সময় আছে, যেটা ডক্টর সরকার স্যার বলছিলেন যে হেলথ সিস্টেম ক্রাশ করতে, কোল্যাপস করতে আর বেশি দিন দেরি নেই। আমরা ডাক্তাররা সেটা বুঝতে পারছি। এটা খুব ভয়ানক একটা শব্দ বললেন, আমরা বিরতি নেব। কিন্তু যে জায়গাটা আজকে দিল্লিতে যখন লকডাউন ঘোষণা করেছেন কেজরিওয়াল, তখন কিন্তু এই কথাটা তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটা পরিষেবার একটা সীমা আছে, এই সীমাটার জন্যেই লকডাউনের প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেছেন। ফিরে এলাম বিরতির পর। করোনার দ্বিতীয় পর্ব, করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ, বারবার কথা বলছেন চিকিৎসকরা। কিন্তু সাধারণ মানুষ, মূলত আমাদের রাজ্যের মানুষকে যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে মুখে মাস্ক নেই। কেন এত বেলাগাম মনোভাব তাদেরও? তার কারণ তারা কিছুতেই লাগাম পরাতে পারছেন না তাদের মনোভাবের, যে না আমাদের বিধি মানতে হবে। কিন্তু চারিদিকের পরিস্থিতি একটু যদি দেখা যায়, বিভীষিকা যেন চারিদিকে। করোনার দাপটে ত্রাহি ত্রাহি রব, সংক্রমণ মাত্রা ছাড়া হয়েছে, মৃত্যুও লাগামহীন। দেশের নানা প্রান্তের ছবিটা কিন্তু এই একরকম। এই পরিস্থিতিতে রাশ টানতেই এবার লকডাউনের পথে গেল দিল্লি এবং রাজস্থান। দিল্লিতে 6 দিন, রাজস্থানে 2 সপ্তাহের কড়া বিধিনিষেধ লাগু হচ্ছে। অত্যাবশ্যকীয় পরিষেবায় শুধুমাত্র ছাড় থাকছে। বাড়ছে সংক্রমণ, বাড়ছে আতঙ্ক, ত্রস্ত গোটা দেশ। ব্রেক দ্য চেন, এই মন্ত্রে আপাতত করোনায় লাগাম পরাতে তৎপর কেজরিওয়াল সরকার। সংক্রমণ বাড়তে থাকায় সোমবার 19 এপ্রিল রাত 10টা থেকে আগামী সোমবার 26 এপ্রিল ভোর 5টা পর্যন্ত দিল্লিতে লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে লকডাউন না করা হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, সে কারণেই সব দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত, জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজধানী আপাতত তাই বন্দী, কঠোর নিয়ম বিধির চলে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 26 এপ্রিল পর্যন্ত সব বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে। আগামী কয়েকদিন কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। রেস্তোরাঁ, শপিং মল, জিম, স্পা বন্ধ থাকছে। সব ধরনের সামাজিক রাজনৈতিক জমায়েত বন্ধ। সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারও বন্ধ থাকছে। তবে এ যাত্রায় টোটাল লকডাউন নয়, কিছু পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। খোলা থাকছে সরকারি অফিস, মুদিখানা ও খাবারের দোকান খোলা থাকবে, ওষুধের দোকান খোলা থাকবে, ব্যাংক, এটিএম পরিষেবা চালু থাকবে, খাবার হোম ডেলিভারির ব্যবস্থাও চালু থাকছে। সর্বাধিক 50 জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে, তবে তার জন্য আলাদাভাবে পাস নিতে হবে। 1/3 দর্শক নিয়ে সিনেমা হল চালু থাকছে। मेरा ये मानना है कि लॉकडाउन से कोरोना ख़त्म नहीं होता, लॉकडाउन से कोरोना की स्पीड कम हो जाती है। मेरा हमेशा ये मानना है कि अगर किसी भी शहर या राज्य की स्वास्थ्य व्यवस्था अपनी सीमा तक पहुंच जाए तो लॉकडाउन लगाना ज़रूरी हो जाता है, ताकि पेशेंट्स का नंबर कम हो जाए, ताकि हेल्थ सिस्टम को और दुरुस्त किया जा सके। শুধু রাজধানী দিল্লি নয়, রাজস্থানে এবার লকডাউনের পথে 2 সপ্তাহের জন্য। আগামী 3রা মে পর্যন্ত কড়া লকডাউন জারি করেছে অশোক গেহলট সরকার।
শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো পরিষেবা মিলবে না। সন্ধ্যে 7টা পর্যন্ত সবজি, ফল বা অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিসপত্র বিক্রি করা যাবে। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে শিল্পাঞ্চল আংশিক খোলা রাখা হবে। নিয়ন্ত্রিতভাবে চলবে গণপরিবহন, জানিয়েছে গেহলট সরকার। অন্য কোনো রাজ্য থেকে রাজস্থানে ঢুকতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। আরও বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই করোনার দাপট রুখতে আংশিক কারফিউ বা নাইট কারফিউর মতো পথ বেছে নিয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই করোনা কারফিউ চালু করেছে। উত্তরপ্রদেশে চালু হয়েছে সাপ্তাহিক লকডাউন। তামিলনাড়ুতেও প্রতি রবিবার লকডাউন জারি করা হয়েছে, চলছে নাইট কারফিউ। বিহারেও রাতে কারফিউ জারি, বন্ধ সিনেমা হল, শপিং মল, জিম, পার্ক এবং রেস্তোরাঁ থেকে শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশের প্রায় সব রাজ্যই কম বেশি বিধি নিষেধ লাগু করেছে। লক্ষ্য একটাই, করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই মুহূর্তে একটি বড় খবর আপনাদের জানিয়ে রাখি, যে বিধিনিষেধ ছিল বয়সের কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে সেটা উঠিয়ে দেওয়া হলো। 18 বছরের ঊর্ধ্বে যারা তারাও ভ্যাকসিন নিতে পারবেন, 1 মে থেকেই তারা ভ্যাকসিন নিতে পারবেন বলে নির্দেশিকা এলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, কি বলা হয়েছে? দেখো, যে নির্দেশিকা জারি করা হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফেজ 3 যে ভ্যাকসিনেশন, সেই ফেজ 3 ভ্যাকসিনেশনটা শুরু হবে 1 মে থেকে, যেখানে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি তারা কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিন নিতে পারবেন। তার কারণ আজকে প্রধানমন্ত্রী ডাক্তারদের সঙ্গে যে বৈঠক ছিল, সেই বৈঠকে বিভিন্ন যে বক্তব্য রেখেছেন তিনি, তার মধ্যে অন্যতম গুরুত্ব বক্তব্য তিনি রেখেছেন, যেখানে তিনি বলেছেন যে এক্ষেত্রে ভ্যাকসিনেশনটাই এই মুহূর্তে সব থেকে বেশি দরকার। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি যে প্রথমে 60 বছরের ঊর্ধ্বে, তারপরে 45 বছরের ঊর্ধ্বে টেস্ট 2-তে করা হয়েছিল যারা ভ্যাকসিন নিতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত এই মুহূর্তে যা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, সেদিকে কিন্তু বিভিন্ন দিকে ভ্যাকসিনের একটা প্রচন্ড চাহিদা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যেও কিন্তু চাইছে যে সকলকে ভ্যাকসিন দেওয়া হোক। সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। ধন্যবাদ। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অত্যন্ত ভালো এবং খুব গুরুত্বপূর্ণ একটা খবর, কারণ যে এজবার ছিল সেই এজবার নিয়ে অনেকে অনেক প্রশ্ন তুলেছেন। মূলত দিল্লি এবং মহারাষ্ট্র এই দুই রাজ্য সরকারের তরফ থেকেই আবেদন গিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে, যদিও প্রথমে সেটা খারিজ করা হয়। কিন্তু এই মতো পরিস্থিতিতে আবেদনে সাড়া দেওয়া হলো। 1 মে থেকে 18 বছরের ঊর্ধ্বে যে কেউই ভ্যাকসিন নিতে পারেন। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। বেলাগাম করোনা বাঁচার উপায় খুঁজছি। আর এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা, বিরতির আগে আপনাদের জানিয়েছি, 18 বছরের বয়স হলেই তার উপরে যারা রয়েছেন তারা এবার থেকে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে বয়সের যে নির্দিষ্ট সীমারেখা ছিল 45, সেটাকে তুলে দেওয়া হলো। আর এটাও 1 মে থেকে কার্যকর হচ্ছে। আমাদের সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, আমি তাদের কাছ থেকে এই নিয়েই মতামত জানার চেষ্টা করব। ডক্টর চন্দ্রমৌলি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ডক্টর ভট্টাচার্য, এটা কত বড় সিদ্ধান্ত, কতটা কার্যকরী? ডিসিশনটা তো খুব বড় ডিসিশন, মানে ব্রডার পার্সপেক্টিভে ভাবলে খুবই ভালো ডিসিশন। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে, আমাদের কি এত ভ্যাকসিন আছে এই মুহূর্তে সবাইকে দেওয়ার মতো? 2 নম্বর একটা জিনিস যেটা আমার মনে হয়, যেটা মানে খানিকটা নেগেটিভ একটা এফেক্ট হতে পারে ভ্যাকসিনেশন ড্রাইভের ওপর, তাহলেও আমার মতে এটা হ্যাজ টু বি ব্রট টু দ্য ফরফ্রন্ট। সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনেশন সেন্টারগুলো থেকে কিন্তু অনেক ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে, মানে এটা তো ডেফিনিটিভলি প্রুভ করা খুব মুশকিল যে কে কোথা থেকে পিক আপ করেছেন, কিন্তু এরকম রুগী থাকছেন যাদের একমাত্র কন্ট্যাক্ট বাইরের জগতের সাথে হচ্ছে প্রবাবলি ভ্যাকসিনেশন নিতে যাওয়া, এবং যে ডিউরেশন পর তাদের সিমটমস হচ্ছে তাতে কিন্তু একটা স্ট্রং সন্দেহ থাকছে যে ভ্যাকসিনেশন সেন্টার থেকেই এটা হচ্ছে। এবং এবার যেই মুহূর্তে এই জিনিসটা চালু হবে, দেখুন ইনিশিয়ালি যখন ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয় তখন অনেক লোকের মধ্যে একটা দ্বিধা ছিল যে আমি আদৌ ভ্যাকসিন নেবো কিনা, ভ্যাকসিন নেওয়ার আমার দরকার আছে কিনা, ভ্যাকসিন নিলে আমার ক্ষতি হতে পারে কিনা। এবং এটা অনেক দিন অবধি চলেছে, যে কারণে বোধহয় আজকে কাগজে দেখলাম যে প্রবাবলি বোধহয় ফ্রন্টলাইন ওয়ার্কার্স, হেলথ ওয়ার্কার্স মিলিয়ে বোধহয় 40%-এর বেশি ভ্যাকসিনেটেড হননি এখন অবধি। তার কারণ কিন্তু কোভ্যাক্সিন, কোভিশিল্ড এই নিয়ে তো চিকিৎসকদের মধ্যেও অনেকটা দ্বন্দ্ব ছিল। একদমই তাই। তো এর ফলে এবার এখন জিনিসটা তো একটা ডেসপারেশনের পর্যায়ে চলে গেছে। এখন লোকের একটু নজরটা ইলেকশন থেকে এখন কোভিডের দিকে এসছে, তাই লোকের মধ্যে এখন একটা ডেসপারেশন যে তাহলে আমাকে ভ্যাকসিন নিতে হবে। এবার এটা যেই মুহূর্তে খোলা হবে সেই মুহূর্তে কিন্তু একটা
আনকন্ট্রোলড একটা রাশ হবে এই ভ্যাকসিনেশন সেন্টারগুলোতে, সেটা আমাদের সামলাবার ক্ষমতা আছে কিনা সেটা আমাদের ভাবার দরকার, এবং এত ভ্যাকসিন আছে কিনা সেটাও ভাবার দরকার। আচ্ছা, আপনার এই প্রশ্নটা আছে, আর তার সঙ্গে সঙ্গে ডক্টর যশ আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর যশ, এর সঙ্গে সঙ্গে যেটা কেন্দ্রীয় সরকার বলেছে, খোলা বাজারে এবার থাকবে ভ্যাকসিন, অর্থাৎ রাজ্য কোম্পানিগুলোর কাছ থেকে কিনে নিতে পারবে। এই যে একটা ভ্যাকসিন আছে কিনা যে প্রশ্নটা ডক্টর ভট্টাচার্য বলছেন যে এত যোগান আছে কিনা, আপনার কি মনে হয় এতে খানিকটা সমস্যা মিটতে পারে? না, আমি এই ব্যাপারে ডক্টর ভট্টাচার্যের সাথে কিছুটা সহমত। প্রথমত হচ্ছে মানে আমাদের সবাইকে দেখতে হবে যে কোভিড রোগে আক্রান্ত হলেও কোন সংখ্যক মানুষেরা বা যাদের কোমরবিডিটি বেশি বা বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে সিভিয়ারিটি অনেক বেশি হয়। এবার 18 বছর বয়সের ওপর আপনি যদি খুলে দেন, যেটা হঠাৎ করে ফার্স্টমের ওপর, এরকম অসংখ্য মানুষ হতে পারে যাদের ক্ষেত্রে এটা অতি প্রয়োজনীয় এবং যাদের ক্ষেত্রে নিলে সিভিয়ারিটিটা কম করবার, এবং যারা বেশি আক্রান্ত তো যে কোনো মানুষই হতে পারেন, কিন্তু সিভিয়ার ডিজিজ কাদের ক্ষেত্রে হয়, যারা প্রপার স্যানিটাইজেশন বা প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং হচ্ছে না, সেটা থেকে হতে ভ্যাকসিন পারে। নেওয়ার পর আক্রান্ত, এটা ডিউ টু ভ্যাকসিনের জন্য নয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এইবারে কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এত সংখ্যক মানুষ যেখানে আক্রান্ত হয়েছেন, হেলথ কেয়ার স্টাফ আক্রান্ত হলেও সেই তুলনায় কিন্তু কম আক্রান্ত হয়েছেন। যেটা আগের বারে আমরা যে কোনো হাসপাতালের ক্ষেত্রেই দেখছিলাম, প্রথমে সমস্ত ওয়ার্ডে যত সিস্টার যত ডাক্তার, এবারও আমি বলছি না আক্রান্ত হননি, কিন্তু সংখ্যাটা আগের বারের তুলনায় কম। তো সেই ক্ষেত্রে কিছুটা হয়তো ভ্যাকসিনের বেনিফিশিয়ারি এফেক্ট তো আছেই, আমি এক্ষেত্রে বলবো। আচ্ছা ডক্টর সরকার, আপনার কাছে জানবো, পরপর এতগুলো সিদ্ধান্ত আজকেই সামনে চলে এলো, এবং কি বলবেন, আপনার কাছে কি মনে হচ্ছে এই 18 বছর যাদের বয়স, তারাও এবার ভ্যাকসিন নিতে পারবেন? বাজার থেকে বা কোম্পানির কাছ থেকে রাজ্য সরকার নিজেরাই কিনে নিতে পারবেন? একই সঙ্গে যেটা বিষয় ডক্টর, আরও যারা ডাক্তাররা রয়েছেন আপনি নিজেই শুনলেন, তারা বলছেন যে কোথাও যেন একটু কার্যকরী তো অবশ্যই আছে এটা। দেখো আত্রেই, প্রথম কথাটা হলো ভারতবর্ষের যদি আমরা এজ ডেমোগ্রাফিটা দেখি, তাহলে আমাদের এজ ডেমোগ্রাফিতে আমাদের ইয়াং এজকে ভ্যাকসিনেট করতেই হবে। কারণ আমাদের যে মানুষরা কাজে কর্মে পড়াশুনোর কর্মক্ষেত্রে সব জিনিসের জন্য যাতায়াত করে, আমাদের ইকোসিস্টেমে এই বয়স গ্রুপটাই হচ্ছে, দে রিপ্রেজেন্ট অলমোস্ট 50% অফ ইন্ডিয়াস পপুলেশন। অন্য সব কিছু কনসার্ন আছে মানলাম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমাদের যারা হেলথ প্ল্যানার্স, আমাদের হেলথ প্ল্যানাররা এই ভ্যাকসিনের স্টক বাড়াবার ব্যাপারটা নিয়ে অঙ্কেটাতে একটা বিরাট গন্ডগোল পাকিয়ে বসে আছেন। আমরা কয়েক মাস আগে অবধি ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড বলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, এখন আমরা দৌড়ে দৌড়ে ভ্যাকসিনের জন্য ভিক্ষা করে যাচ্ছি। এর কতগুলো জটিল কারণ আছে। সুতরাং আমার একজন সতীর্থ যিনি বললেন, সাপ্লাই অফ ভ্যাকসিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। 7 দিন আগে অবধি আমাদের ডেইলি পিক ভ্যাকসিনেশন হয়েছে 40 লক্ষের ওপর, সেটা গত 3 দিনে নেমে এসছে ইন অ্যাবাউট 22 lakhs। এবং আজকে এই মুহূর্তে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট চেক করো, তাহলে আজকের ভ্যাকসিনেশন দেখাচ্ছে 12 lakhs। কিসের জন্য? বিকজ দের ইজ আ সাপ্লাই সাইড প্রবলেম। এবং এই সাপ্লাই সাইড প্রবলেম মূলত হচ্ছে কারণ সেরাম ইনস্টিটিউট, যেটা আমাদের মেজরিটি সাপ্লাই দিচ্ছে, সে এখন বাধ্য হচ্ছে তার অন্যান্য বাইরের দেশের কমিটমেন্টগুলো রাখতে। আমরা যথেষ্ট পরিমাণে ঠিক সময় অর্ডার করিনি, তার খেসারত এখন দিতে হচ্ছে। আর কোভ্যাক্সিন হায়দ্রাবাদ থেকে যেটা ম্যানুফ্যাকচার করছে, যেহেতু কেন্দ্রীয় সরকার এই সমস্ত কোম্পানিগুলিকে একটা বিপুল পরিমাণ ঋণ দেওয়ার কথা ভেবেছে, সিদ্ধান্ত নিয়েছে যাতে উৎপাদন করা সম্ভব, এই উৎপাদন এবং এটাকে বাজারজাত করে একজনকে ভ্যাকসিন দেওয়া, সেটা না আত্রেই শোনো আত্রেই, কথাটা এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এই যে কন্ট্রিবিউশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন সেটিং আপ দ্য ভ্যাকসিন রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার, এই পদ্ধতিটা 1 বছর আগে শুরু হয়েছে। যে সময় আমরা একটু মুখটা অন্যদিকে ঘুরিয়েছিলাম এইটুকু ভেবে যে আমার দেশে 2-1টা বড় ফ্যাক্টরি আছে,
কিন্তু আমরা ভ্যাকসিন রিসার্চ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টে আমরা সেরকম গা ঘামাইনি। এটা কেন গা ঘামায়নি আপনার মনে হয়? কোনো অন্য কোনো উদ্দেশ্য বা গাফিলতি বা প্ল্যানিং এর কোনো এটা সঠিক চিন্তা ভাবনার অভাব। যারা ভ্যাকসিন এম্পাওয়ার্ড গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন নীতি আয়োগ থেকে, তারা ব্যর্থ হয়েছেন, তারা ফেল করেছেন, তারা ঠিক সময় সুযোগটা বুঝতে পারেনি। আজকে আন্তর্জাতিক প্রেশার ভারতবর্ষের আছে। আমরা সেরাম ইনস্টিটিউটকে আজকে বকে ধমকে বলতে পারছি না যে তুমি অন্য দেশে ভ্যাকসিন পাঠিও না, তুমি কেবল আমারটাই দেবে। আজকে ইউনাইটেড স্টেটসের কাছে যা ভ্যাকসিন আছে, তারা তার জনসংখ্যাকে 5 বার ভ্যাকসিনেট করতে পারে। আজকে ইসরায়েলের হাতে যত ভ্যাকসিন আছে সে তার পপুলেশনকে 6 বার ভ্যাকসিনেট করতে পারে। কিন্তু আমরা একটা রাউন্ড অফ ভ্যাকসিনেশন শেষ করতে কাল ঘাম ছুটে যাচ্ছে। 40 লাখ, তারপরে হলো 20-22 লাখ, আজকের পরিসংখ্যান একটু দুশ্চিন্তাজনক দেখাচ্ছে 12 লাখ। সুতরাং এজ গ্রুপ কমাবার সঙ্গে সঙ্গে আই সিনসিয়ারলি হোপ যে গভর্নমেন্ট সাপ্লাই সাইড যদি না বাড়ায় এবং সাপ্লাই সাইড যদি আমি সঠিকভাবে না বাড়াই, তাহলে এই সিদ্ধান্তটা নেওয়া তো হলো, আপনি বলছেন যে ভ্যাকসিন যে কমেছে, ভ্যাকসিনের যে যোগান কম সেটাই পরিসংখ্যান থেকে স্পষ্ট হচ্ছে। তাহলে এত বড় সিদ্ধান্ত, 18 বছরের বয়সী বা তার উপরে যারা রয়েছেন সবাই ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন, এটা তো একটা অনেক বড়, অনেকটা তাহলে যোগান দরকার। দেখো, আমার মনে হয় গভর্নমেন্ট যে কথাটা আমাদের বলার চেষ্টা করছেন, যে আমার মনে হচ্ছে না যে তারা কি বলবো, তারা খানিকটা এখন হয়তো গভর্নমেন্ট কন্ট্রোলড ভ্যাকসিনেশন থেকে তারা ওপেন মার্কেট ভ্যাকসিনেশনে আসছেন এবং তারা বলছেন আমি এজ বারটা তুলে দিলাম, এবার যে হাতে পাবে সে নিয়ে নাও। কিন্তু তার একটা টক্সিক এফেক্ট যেটা হবে, যে আমরা গত 2-2.5 মাস ধরে সম্পূর্ণ একটা গভর্নমেন্ট কন্ট্রোল সিস্টেম থেকে এটাকে যদি ওপেন মার্কেট সিস্টেমে যাই, যেরকম প্রথম দিকে রেমডেসিভির হয়েছিল, প্রথম দিকে কি কাল সন্ধ্যেবেলা রেমডেসিভির নিয়ে হয়েছে, একে অপরকে বলছে রেমডেসিভির ব্ল্যাক মার্কেট করছে বলে। তো সেই রকম একটা সমস্যা আমাদের সামনে এলেও আসতে পারে, কারণ সাপ্লাই সাইডে আমরা খানিকটা হোঁচট খেয়েছি। এখন আমরা এজ গ্রুপটা কমানো আমি সমর্থন করি, কিন্তু সাপ্লাই সাইডে আমাদের যে দুর্বলতা আছে, আমি সত্যি আশা করছি যে গভর্নমেন্ট এমন কিছু সদর্থক বোল্ড স্টেপ নিক, তারা ফাইজার, মডার্না, স্পুটনিককে একেবারে ভালোভাবে দেশে ঢুকতে দিক। এখন মানুষকে যদি 500, 700, 800 টাকা দিয়ে কিনতে হয়, কেউ কিনে নেবে, যারা গভর্নমেন্ট হসপিটাল থেকে সাপ্লাই পাবে তারা নেবে, কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। এই যে এই সন্ধেবেলা বসে আমরা আজকে আলোচনা করছি, আজকের দিনে 18 এপ্রিলের সন্ধেবেলায় সাপ্লাই সাইড প্রবলেমস আর সিগনিফিকেন্ট, ভালো মতো সমস্যা আছে। নিশ্চয়ই আপনাদের এই দুশ্চিন্তা নিয়ে আমি আরো আলোচনা করব, কারণ তাহলে মানুষ কি করতে পারে, এটা একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করছিলাম, ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভৌমিক, 18 বছর বয়সীরা বা তার উপরে যারা রয়েছেন এবার ভ্যাকসিন নিতে পারবেন, যোগান নিয়ে একটা তো অবশ্যই প্রশ্ন উঠছে। আপনার মতামত একটু জানতে চাইবো, গোটা বিশ্বেই বা পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, কি হয়েছে একটু যদি বলেন। দেখুন, যেটা নিয়ে আমাদের ডিসকাশন চলছে এবং যা ডক্টর সরকার বললেন, ডেফিনেটলি এটা একটা বড় চিন্তার বিষয় যে আমরা কোথা থেকে জোগাড়টা দেব। কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে স্পুটনিক ভ্যাকসিন অলরেডি কিন্তু ভারত সরকার এমার্জেন্সি অথরাইজেশন ইউজ করে দিয়েছে এবং মে মাসের শেষে প্রায় অনেকটা ডোজ সেটা রাশিয়ার থেকে ভারতে এসে পৌঁছাবে। পেছন জাইকোভ ডি ভ্যাকসিন তার ফেজ 3 ট্রায়াল প্রায় শেষের দিকে এবং ইন্টারিম অ্যানালিসিসের জন্য জাইডাস ক্যাডিলা এই ভ্যাকসিন ডিসিজিআই এর কাছে তার সাবমিট করেছে। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, যেটা ইউএস এফডিএ তে ইউজ হচ্ছে, অ্যাপ্রুভাল পেয়েছে, সেই ভ্যাকসিনকে কিন্তু ভারত সরকার চিন্তা ভাবনা করছেন অনুমোদন দেওয়ার। এখানে একটা কথা বলে রাখা উচিত, ডেফিনেটলি যে আমাদের এই যে ডিসিশন যেটা আজকে ভারত সরকার করেছেন, যে 18 বছরের ঊর্ধ্বে যে কেউ ভ্যাকসিন পেতে পারবেন, তার এটা একটা বড় ডিসিশন, আর আমি
স্বাগত জানাচ্ছি। যেটা ডক্টর চন্দ্রমৌলিও বললেন যে ডেফিনেটলি এটা কবে আমরা কিভাবে কতভাবে পাবো বা আমরা কিভাবে রেস্ট্রিক্ট করব, এত লোক যদি হুড়মুড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে তখন ডেফিনেটলি ইনফেকশন একটা ছড়িয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু একটা অস্ত্র গভর্নমেন্টের কাছে আছে যেটাকে বলে কম্পালসারি লাইসেন্সিং। আজকে কেন কম্পালসারি লাইসেন্সিং প্যান্ডেমিকে গভর্নমেন্ট ইউজ করতে পারে, যেখানে শুধু সিরাম ইনস্টিটিউট না বা ভারত বায়োটেক না, গভর্নমেন্ট চাইলেই যে কোনো ভ্যাকসিন প্রডিউসার যারা আছে, যারা ভ্যাকসিন তৈরি করে ভারতবর্ষে, আরো অনেক ভ্যাকসিন তৈরি করার কারখানা আছে, তারা কিন্তু গভর্নমেন্ট প্রত্যেককে অ্যালাউ করতে পারে এই ভ্যাকসিনটা তৈরি করতে। আমি ভীষণভাবে আশাবাদী যে হয়তো আমরা খুব শিগগিরই এই কম্পালসারি লাইসেন্সিং কোভিড ভ্যাকসিনেশনে দেখতে পারবো। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে অলরেডি ডিসিজিআই যে ফেজ 3 ট্রায়ালের রেগুলেশনটা দরকার ছিল সেটাকে কিন্তু সরিয়ে দিয়েছে। এখন যেটা দরকার, ফাইজার বা মডার্নাকে ইন্ডিয়াতে ভ্যাকসিন আনার জন্য 100টা লোকের ওপরে সেটাকে দিতে হবে এবং 7 দিন দেখার পরে সেই ভ্যাকসিন কিন্তু ভারতবর্ষে চালু হয়ে যাবে। আমি আমার কাছে সময় খুব কম, আমি সকলের কাছে যেতে চাইছি, একটু ডক্টর রায়চৌধুরীর কাছে যাব। মানুষকে একটু সতর্ক করতে হবে। বারবার আপনারা বলছেন ক্লান্ত হয়ে গিয়েছেন, তবু এই অনুষ্ঠানের আমাদের মূল উপায় তো হচ্ছে বাঁচার উপায় খোঁজা। এত ভয়ঙ্কর আপনি বললেন, একটু যদি বলেন যে কি কি আমাদের করতে হবে, আবার সতর্ক থাকতে হবে। দেখুন, মানুষ যদি 1 বছরেও সতর্ক না হয় তাকে তো আর ক্যাজুয়াল বলা যায় না, তাকে কেয়ারলেস বলতে হয়। এখন কেয়ারলেস যে সে সবসময় কেয়ারলেস থাকবে, মানুষের তো এটা শুনে শুনে কান পচে গেছে। বাচ্চাও জানে, বাচ্চারাও এখন বলে মাস্ক পরবো, তাদের কাছে মাস্ক একটা নতুন জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং সেটা তারা বুঝে গেছে। এখন যদি মানুষ মাস্ক পরে সেটাকে নামিয়ে কি মাস্ক না পরে ঘুরে বেড়ায়, যতই আমি তো বলবো, যখন আমরা জানি যে উই আর আ ল্যাকাডেসিক্যাল কান্ট্রি, আমরা ক্যালাস, তাহলে গভর্নমেন্টের উচিত হাই ফাইন করা। তুমি যদি গাড়ির লাইসেন্স ভেঙে ফাইন পেতে পারো, তুমি তাহলে মাস্ক না পরলেও তুমি ফাইন হবে প্রশাসনকে। আমি একটু ডক্টর যশ এবং ডক্টর ভট্টাচার্য দুজনের কাছেই যাব। আপনারা ক্লান্ত বলে বলে তবুও বলবো একটু আবেদন করুন মানুষকে কি কি করতে হবে সতর্ক থাকার জন্য। মানে জিনিসগুলো তো খুব বেসিক। প্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মনে ভয়টা থাকতে হবে। আমি যখন কোনো লোকের কন্ট্যাক্টে যাই, আমার মাথায় সারাক্ষণ ঘুরছে যে এই লোকটার থেকে আমি কতক্ষণ একটা সেফ ডিস্টেন্সে যাব যাতে আমার ইনফেকশন নয়। আমি 2টো ভ্যাকসিন নিয়েছি, আমি 1.5 বছর ধরে কোভিড ওয়ার্ডে কাজ করেছি, তাহলেও মানুষের মনে এই ভয়টা ঢুকতে হবে। জিনিসগুলো তো খুব বেসিক, মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, হাত ধুতে হবে, এই তো, এর চেয়ে বেশি তো কিছু না। ডক্টর যোশ, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো, কি বলবেন? আমি ওনারা যেগুলো বললেন তার সাথে একটাই এক্সট্রা বলবো, যে যারা কেউ যদি ভ্যাকসিন না নিয়ে থাকে তারা আপনারা ভ্যাকসিন সবাই নিন। কারণ ভ্যাকসিন নিয়ে কজনের সাইড এফেক্ট হয়েছে সেটা না ভেবে, ভ্যাকসিনেশন হচ্ছে এই রোগ থেকে বাঁচার জন্য অন্যতম উপায়, ভ্যাকসিনটা অবশ্যই নিন। অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।